লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম শাইয়ান আর বাটলারের মধ্যের তর্ক বিতর্ক এতটাই বেড়ে যায় যে তারা একে অপরের বিরুদ্ধে কম্পিটিশনের জন্য তৈরি হয়ে যায়। তারা প্রথম লড়ার কথা ভেবেছিল, কিন্তু তখনই সেখানে জৌমিং এর জামা এসে একটি অভিনব পদ্ধতির কবিতা আবৃত্তির কম্পিটিশনের জন্য রাজি করিয়ে নেয়, আর তারাও এর জন্য রাজি হয়ে যায়। এই এপিসোডের শুরুতে আমরা বাটলারকে দেখতে পাই। সে সেখানে শাইয়ানকে গ্রিট করে বলে যে দেখুন, এখানে যেহেতু আমি আপনাকে সর্বপ্রথম চ্যালেঞ্জ করেছি, সেহেতু কবিতা আবৃত্তির প্রথম সুযোগটা প্লিজ আমাকেই দিন। এটা শুনে শাইয়ানও সেখানে এক স্মাইলের সাথে বলে ঠিক আছে, এতে আমার কোনো আপত্তি নেই, আপনি প্রথমে এটা শুরু করতে পারেন। এটা বলে সে সেখানে ভাবতে শুরু করে, এর মানে এখন এখানে বাটলারের উপর আমাকেই অ্যাটাক করতে হবে। এটা ভেবেই সে সেখানে ট্রিবিউলেশন অফ আল্ট্রেট বুদ্ধা নামের এক মাইন্ড অ্যাটাক করে দেয়। আর প্রথমবারের তুলনায় এই অ্যাটাকের ইম্প্যাক্ট অনেক বেশি ছিল, যার জন্য সেই পুরো প্লেসই গোল্ডেন লাইটে কভার হয়ে যায়। আর শাইয়ানকে এরকম কোনো মুভ ইউজ করতে দেখে বাটলার তো সেখানে অনেক বেশি শক হয়ে যায়। আর এরই সাথে সে সেখানে ভাবতে শুরু করে কি সে এখানে অলরেডি আমার উপর অ্যাটাকও করে দিয়েছে। সত্যি তার অ্যাটাক এতটাই ফাস্ট আর তীক্ষ্ণ ছিল যে আমার শরীরে যদি শিহরণ না জাগতো তাহলে আমি বুঝতেই পারতাম না যে সে এখানে কিছু একটা করেছে। কিন্তু আমি বুঝতে পারছি না যে সে এটা কেমন অ্যাটাক ইউজ করেছে, কারণ আমি তো আগে কখনই এরকম কোনো অ্যাটাক সম্পর্কে শুনিনি। সে যখন এই সব কিছু ভাবছিল তখনই সেখানে জৌমিং এর জামাই তার সাথে মাইন্ড টু মাইন্ড কন্ট্যাক্ট করে বলে যেহেতু ম্যাচ স্টার্ট হয়ে গেছে, সেহেতু আমি এখন আপনাকে এই কম্পিটিশনের প্রথম কবিতাটা বলছি, মনোযোগের সাথে শুনুন। আর অপর পাশে বাটলার তো শাইয়ানের সেই অ্যাটাকের ইম্প্যাক্টের জন্য অনেক বেশি খুশি হয়ে যায়। আর সে ভাবতে শুরু করে সত্যি তার এই অ্যাটাকটা যদিও অদ্ভুত ছিল, এরপরও এর ইম্প্যাক্ট তো আমার বডিতে একটা মশার কামড়ের মতো পড়েছে। এর মানে কি তার সাইকিক অ্যাবিলিটি এতটুকুই? যদি এরকমটাই হয় তাহলে তো সে এখানে আমাকে কখনোই হারাতে পারবে না। এর মানে দু একটা মুভের মধ্যেই আমি এখানে তাকে অনেক খারাপ ভাবে হারিয়ে দিতে পারবো। এইসব ভেবেই সে এখানে জৌমিং এর জামাইয়ের ইনস্ট্রাকশন মোতাবেক সে এখানে কবিতা আবৃত্তি করতে শুরু করে দেয়। আর এটা দেখে সেখানের অডিয়েন্সরা বলা বলি করতে শুরু করে দেয় যে সত্যি এখন তো এটা দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে এখানে মিস্টার বাটলার আমাদের সামনে কেমন কবিতা আবৃত্তি করেন। আর যখন মিস্টার শাইয়ানের পালা আসবে তখন সে কিভাবে তাকে বাধা দেওয়ার চেষ্টা করে। তাদের এইসব কথার মধ্য দিয়েই বাটলার সেখানে তার কবিতা আবৃত্তি করে ফেলে। আর এরই সাথে সেই নোটটা উঠিয়ে বলে যে দেখো, আমি এখানে আমার প্রথম কবিতা আবৃত্তি করে ফেলেছি যে বসন্তের দিন চলে এসেছে, আর এরই জন্য আমি সকাল সকাল ঘুমিয়ে পড়েছি। এটা বলেই সে সেখানে এক ক্রিপি স্মাইলের সাথে তার এক ইভিল ব্রিথিং টেকনিক ইউজ করে। আর সেই ব্রিথিং টেকনিকের সাথেই তার বডি থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করে। এইসব দেখে তো সেখানের অডিয়েন্সরা অনেক বেশি ভয়ে ভয়ে বলতে শুরু করে যে কি হঠাৎ করেই এখানে মিস্টার বাটলারের বডি থেকে এ কেমন কালো ধোঁয়া বের হচ্ছে। দেখো, দেখে তো মনে হচ্ছে যে এটা এক ডেভিলের শ্যাডো। সত্যি এই শ্যাডো দেখে তো এখানে আমার অনেক ভয় হচ্ছে। তখনই আমরা জানতে পারি এই স্পেলের নাম শ্যাডো ফ্যান্টম কিলিং চ্যাপ্টার 1। তখনই সে সেখানে তার কবিতা আরো কন্টিনিউ করে যায় যে ভোরে পাখিরা ডাকছে, যার জন্য আমার আবার ঘুম ভেঙে গেছে। আর এইভাবেই সে তার কবিতার লাইন একের পর এক বলতে শুরু করে। আর এরই সাথে শ্যাডোর তৈরি সেই ডেভিলিশ ফেস শাইয়ানের দিকে বাড়তে শুরু করে। আর এর পরের মোমেন্টই আমরা দেখতে পাই সেই বিশাল ডেভিলিশ ফেস শাইয়ানের পেছনে চলে এসেছে। আর সে তার দিকেই এক ডেঞ্জারাস লুকের সাথে তাকিয়ে আছে। এইসব দেখে সে এখানে ভাবতে শুরু করে সত্যি মানতে হবে যে সে এখানে একটি ছোট্ট আর সুন্দর কবিতা আবৃত্তি করে ফেলেছে। যে এখানে সে বলেছে যে সে বসন্তের রাতে অনেক সকাল সকালই ঘুমিয়ে গেছে, আর যতক্ষণ পর্যন্ত ভোরের পাখিরা কিচির মিচির করেনি ততক্ষণ পর্যন্ত সে তার ঘুমও ভাঙেনি। আর সেখানের এরকম দৃশ্য দেখে অডিয়েন্সরা অনেকটা শক হয়ে বলা বলি করতে শুরু করে দেয় যে কি সেই ইভিল টেকনিকটা তো মিস্টার শাইয়ানকে পুরোপুরি ঘিরে ফেলেছে। কিন্তু আমি বুঝতে পারছি না যে বাটলার যখন মিস্টার শাইয়ানের উপর সেই অ্যাটাকটা করেছে
তখন তিনি এই অ্যাটাকটাকে ব্লক করার কোনো চেষ্টাই করেনি কেন? এর মানে কি তিনি প্রথম রাউন্ডেই হাল ছেড়ে দিয়েছে? তখনই সেখানে সাইয়ান সেই বিশাল ডেভিল ফেসের দিকে তাকিয়ে ভাবতে শুরু করে, এর মানে এখন আমাকে এরকম একটা কবিতা আবৃত্তি করতে হবে যেই কবিতার দ্বিতীয় লাইনের মধ্যেই বসন্ত থাকতে হবে। তাই এখন আমাকে একটু ভাবতে হবে আর সেই কবিতাগুলোকে আবার একটু মনে করতে হবে। তার এরকম এক্সপ্রেশন দেখে সেখানে বাটলার বলে যে মিস্টার সাইয়ান, এখন এখানে কবিতা আবৃত্তির পালা আপনার। এটা বলে সে সেখানে ভাবতে শুরু করে, সত্যি এটা মানতে হবে যে তিনি কোনো সাধারণ পার্সন না, আর শুধুই উনি জেড প্রিন্সের খ্যাতি অর্জন করেননি, কারণ এই সময় ওনার আশেপাশে এত বড় এক ইভিল স্কেলেটন ফেস আছে। এরপরও ওনার ফেস এক্সপ্রেশনের মধ্যে কোনো ধরনেরই কোনো পরিবর্তন আসেনি। তিনি এখনো একেবারে শান্ত হয়ে বসে আছে। আর অপর পাশে সেখানে সাইয়ান এক গভীর ধ্যানে বসে ভাবতে শুরু করে যে আমায় দ্রুত এমন এক কবিতার কথা ভাবতে হবে, কিন্তু আমি কি করব? আমার তো এমন কোনো কবিতার কথাই মনে আসছে না। কিন্তু এখানে এভাবে বসে বসে সময় নষ্ট করলে হবে না, কারণ আমার হাতে এই সময় মাত্র 3 মিনিট সময় আছে। আর 3 মিনিটের মধ্যে যদি আমি এই কবিতা আবৃত্তি করতে না পারি তাহলে এখানে আমি হেরে যাব, যেটা আমি হতে দিতে পারি না। আর তাকে সেখানে এভাবে ভাবতে দেখে বাটলারও সেখানে ভাবতে শুরু করে যে এখানে আমার কনফিউশন অফ ফ্যান্টম কিলিং টেকনিক অনেক বেশি পাওয়ারফুল। যদিও এটা শুরুতে অতটা ইফেক্ট ফেলে না, কিন্তু সময়ের সাথে সাথে এর পাওয়ার অনেক বেশি বেড়ে যায়। তাই এখানে আমার একটু আফসোস হচ্ছে, কারণ মিস্টার সাইয়ান এই সম্পর্কে কিছুই জানেন না। এরই জন্য তো তিনি এখানে এই অ্যাটাক রেজিস্ট করারও চেষ্টা করেননি। নিশ্চয়ই তিনি ওনার এই ভুলের জন্য এখন না, কিছুক্ষণ পর পস্তাবে, কারণ এটা কিছু সময়ের মধ্যেই এক মারাত্মক রূপ ধারণ করে ফেলবে। এইসব ভাবতে ভাবতেই বাটলার সেখানে কিছু সেন্স করে অনেক বেশি শক হয়ে যায়। আর সে আবার ভাবতে শুরু করে যে কি সে এখানে আমার উপর যেই অ্যাটাকটা করেছিল সেই অ্যাটাকের ইম্প্যাক্ট তো শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু না জানে কেন ধীরে ধীরে আমার বডির ভেতর জ্বালা শুরু হয়ে যাচ্ছে। এর মানে কি তিনি এখানে কন্টিনিউয়াসলি আমার উপর অ্যাটাক করছে? না, দেখে তো মনে হচ্ছে না। এর মানে কি হতে পারে? আর অপর পাশে সাইয়ান এই দীর্ঘ চিন্তা ভাবনার পর অনেকটা খুশি হয়ে এক চুটকি বাজায় আর বলে, ইয়াস, আমি পেয়ে গেছি। এটা বলেই সে সেখানে তার কবিতা আবৃত্তি শুরু করে দেয়। তাকে এত অল্প সময়ের মধ্যেই এরকম কিছু করতে দেখে সেখানের অডিয়েন্সরা অনেক বেশি শখ হয়ে বলা বলি করতে শুরু করে দেয় যে কি এত বড় এক ইভিল শ্যাডোর মধ্যে থাকা সত্ত্বেও তিনি শুধু 1 মিনিটের মধ্যেই ওনার কবিতা তৈরি করে ফেলেছেন। সত্যি মানতে হবে যে তিনি কোনো সাধারণ পার্সন না, এর জন্য তো ওনাকে সাহিত্যের মাস্টার বলা হয়। এইসব শুনে সেখানে আরেকজন বলে, সত্যি যদি এই সময় ওনার জায়গায় আমি থাকতাম তাহলে এত ডেঞ্জারাস এক এন্টিটি আমার সামনে আসার পরের মোমেন্টেই আমি আমার প্যান্টেই মুতে দিতাম। আর অপর পাশে সেখানে সাইয়ান তার কবিতা আবৃত্তি কমপ্লিট করে ফেলে, কিন্তু সে সেখানে সেটা সাবমিট না করে ভাবতে শুরু করে যে না, যদিও এখানে আমার কবিতা আবৃত্তি হয়ে গেছে, এরপরও আমি এখানে আমার কবিতা সাবমিট করব না। আমি এরকমটা ততক্ষণ পর্যন্ত করব না যতক্ষণ পর্যন্ত লাস্ট 2 সেকেন্ড চলে না আসবে। এর কারণ এই সময়ের মধ্যে আমাকে আমার বাকি কবিতাগুলো মনে করতে হবে, এতে করে আমাকে অতটা কষ্ট করতে হবে না। যেহেতু আমি এখানে দ্বিতীয় রাউন্ডে আমার কবিতা আবৃত্তি করেছি, এর মানে আমার বাকি কবিতাগুলো জোর হবে, যেমন 4, 6, 8, 10, 12, 14 এভাবেই এটা কন্টিনিউ হবে। তাকে এভাবে ভাবতে দেখে জুমিং এর জামাই বলে, মিস্টার সাইয়ান, 1 মিনিট হয়ে গেছে, এখন আর আপনার হাতে মাত্র 2 মিনিট সময় বেঁচে আছে, তাই দ্রুত করুন, নয়তো আপনি তো এই রাউন্ডেই হেরে যাবেন। এটা শুনে সাইয়ান বলে, না না, আপনাকে এই বিষয়ে টেনশন করতে হবে না, খুব শীঘ্রই আমি আমার কবিতা আপনাদের সামনে তুলে ধরব। আর আপনাকে এখানে আমার জন্য টেনশন করার জন্য সত্যি ধন্যবাদ। তাকে এতটা শান্ত দেখে সেখানে বাটলার অনেকটা শখ হয়ে ভাবতে শুরু করে, সত্যি আমি বুঝতে পারছি না যে তিনি এখনো এখানে কি করে এত শান্ত হয়ে বসে আছে। এর মানে কি তার এটা ধারণা হয়ে গেছে যে এখানে আসলে কি হতে চলেছে, অথবা এর পরের রাউন্ডগুলো কমপ্লিট করার জন্য কি করতে হবে? না না, এটা হতে পারে না।
নিশ্চয়ই অন্য কোনো মতলব হবে। দাঁড়াও 1 মিনিট, এর মানে কি সে এখানে এই সব কিছু শুধু এই জন্যই করছে যাতে করে সে এই জিনিসটা বোঝাতে পারে যে এখানে আমার অ্যাটাকে তার কিছুই হচ্ছে না, সে খুব সহজেই এটা সহ্য করতে পারছে। সত্যি আমি বুঝতে পারছি না যে এই সব কিছুর পেছনে তার আসল মতলবটা কি। আর সেখানেই আমরা সাইয়ানকে দেখতে পাই। সে এখনো বাটলারের ছাড়া সেই ইভিল ফেসের দিকে তাকিয়ে ফেসে এক স্মাইলের সাথে অনেক শান্ত হয়ে বসেছিল। তাকে এভাবে হাসতে দেখে সেখানে বাটলার এবার একটু রেগেই ভাবতে শুরু করে, হ্যাঁ নিশ্চয়ই আমি যেটা ভেবেছিলাম যে সে এখানে নিজের দাবদাবা দেখানোর জন্যই এখানে চুপচাপ হাসি মুখে বসে আছে। সত্যি ইউ ইডিয়েট, তুমি যতটা সময় এখানে শো অফ করার চেষ্টা করবে ততটা সময় আমার এই অ্যাটাকের পাওয়ার ধীরে ধীরে বাড়তে থাকবে। তাই শুধু আর একটু সবর করো, আমি এখানে তোমাকে তোমার এই অহংকারের জন্য কাঁদিয়েই ছাড়বো। আর অন্যদিকে তাকে এভাবে বসে থাকতে দেখে আর প্রায় সময় শেষ হতে দেখে সেখানের অডিয়েন্সরা অনেক বেশি খুশি হয়ে বলা বলি করতে শুরু করে দেয় যে সত্যি দেখে তো মনে হচ্ছে বাটলারের অ্যাটাক তার উপর কাজ করেছে, যার জন্য সে এখনো একটা কবিতাও তৈরি করতে পারছে না। সত্যি এখন এখানে মিস্টার বাটলার তার পুরো অহংকারই ভেঙে দেবে। এর জন্য জানো এখানে আমার কত ভালো লাগছে। নিশ্চয়ই যখন এরকমটা হবে তখন এটা দেখতে অনেক মজা হবে। সত্যি আমরা বাটলারকে যতটা ভেবেছিলাম তিনি তো তার থেকেও আরো অনেক বেশি ইমপ্রেসিভ। সত্যি এই সব কিছু দেখার পর তো আমি এখন ওনার ফ্যান হয়ে গেছি। আর অপর পাশে সাইয়ান এই সব কিছু শোনার পর সে সেখানে একটু সিরিয়াস হয়ে বলে, সময় হয়ে গেছে, এখনো যদি আমি এখানে এভাবেই বসে থাকি তাহলে আমি হেরে যাব। তাই দ্রুত আমাকে এখানে আমার কবিতা আবৃত্তি করতে হবে। এটা বলেই সে এখানে বসন্ত রিলেটেড একটা কবিতা তৈরি করতে শুরু করে দেয়। আর এর কিছুক্ষণের মধ্যেই যখন সে তার পুরো কবিতাই কমপ্লিট করে ফেলে তখন সে তার কবিতাটা সামনের দিকে উঠিয়ে বলে যে দেখো ফাইনালি আমি এখানে আমার কবিতা তৈরি করে ফেলেছি। এটা শুনে আর সেখানে তার কবিতা দেখে জুমিং এর জামাই বলে যে যেহেতু আপনি 3 মিনিটের মধ্যেই আপনার কবিতা তৈরি করে ফেলেছেন সেহেতু এখন এখানে কবিতা তৈরির পালা আমাদের বাটলারের। তাই এখন এখানে আপনি আপনার মার্শাল আর্ট ইউজ করে তাকে তার কবিতা তৈরিতে বাধা দিতে পারেন। এটা শুনে সাইয়ান সেখানে ওনাকে এর জন্য ধন্যবাদ জানায় আর এরই সাথে সেও সেখানে তার উপর তার সোল অ্যাটাক করার জন্য তৈরি হয়ে যায়। আর তাকে সেখানে কবিতা আবৃত্তি করে ফেলতে দেখে জুমিং এর জামাই সেখানে অনেকটা শখ হয়ে ভাবতে শুরু করে কখন আর কিভাবে সে এই কবিতাটা লিখেছে, আমি তো এই জিনিসটা নোটিশই করতে পারিনি। আর সেখানের অডিয়েন্সরা অনেকটা শখ হয়ে বলা বলি করতে শুরু করে দেয় কি মিস্টার সাইয়ানকে এখানে তার কবিতা আবৃত্তি করেও ফেলেছে। সত্যি তিনি এত দ্রুত এই সব কিছু করে ফেলেছে যে আমরা এটা বুঝতেই পারিনি। কিন্তু সত্যি এটা তো মানতেই হবে যে তিনি এখানে যত ছোটই কবিতা আবৃত্তি করুক না কেন সেটা তিনি অনেক সুন্দরভাবে তৈরি করেছেন। আর 1 মিনিট, এখনো কি মিস্টার সাইয়ান বাটলারের উপর কোনো ধরনের কোনো সোল অ্যাটাক করেনি? কিন্তু কেন? কারণ আমরা তো এই পর্যন্ত ওনার পক্ষ থেকে কোনো কিছুই ফিল করতে পারিনি। না, কেউ এখন আমায় এটা বলো না যে ওনার কাছে এমন কোনো মার্শাল আর্ট টেকনিকই নেই যার সাহায্যে তিনি দূর থেকে বসেই কারোর উপর অ্যাটাক করতে পারে, যার সাহায্যে তিনি দূর থেকে বসেই কারোর উপর সোল অ্যাটাক করতে পারে। আর সেখানেই আমরা সাইয়ানকে এখনো বসে থাকতে দেখতে পাই। তার চারপাশে এখনো বাটলারের সেই অ্যাটাকটা ঘুরঘুর করছে। আর এইসব দেখে সেখানে ইয়াং রুইও ভাবতে শুরু করে সত্যি আমি তো এখনো এই জিনিসটা বুঝতেই পারছি না যে সে কি এখানে সত্যি কোনো অ্যাটাক করেছে নাকি এখানে এভাবেই চুপচাপ বসে আছে। কারণ এখানের কোনো পার্সনই এই জিনিসটা ফিল করতে পারেনি যে এখানে কি সাইয়ান বাটলারের উপর অ্যাটাক করেছে নাকি করেনি। কিন্তু আমি তো জানি যে তার কাছে এমন একটা অ্যাবিলিটি আছে, যদিও সে সেই সময় আমার বডিতে টাচ করেই সেই অ্যাটাকটা লঞ্চ করেছিল, কিন্তু এরপরও তার কনফিডেন্স দেখে তো মনে হচ্ছে এখনো তার কাছে এমন কিছু মুভ আছে যেই মুভগুলো সম্পর্কে আমি এখনো জানি না। এটা বলতে বলতেই সে সেখানে ভেতরেই অনেক বেশি ভয় পেয়ে যায়। আর এরই সাথে কাঁপতে কাঁপতে ভাবতে শুরু করে নাকি সে এখানে আমার উপরও এমন কোনো অ্যাটাক করে দিয়েছে যার জন্য মানুষের মনে ব্যাড থিঙ্কিং চলে আসে। সত্যি এইসব ভাবতে ভাবতেই তো এখানে আমার ব্যাড ফিলিংস আসছে।
তখনই সেখানে জুমিং এর জামাই বাটলারকে মাইন্ড টু মাইন্ড কন্ট্যাক্ট করে জিজ্ঞেস করে যে আপনি কি ঠিক আছেন? মিস্টার সাইয়ান কি আপনার উপর কোনো ধরনের কোনো সোল অ্যাটাক করেছে, নাকি সে সামনে থেকে এখন পর্যন্ত কিছুই করেনি? কারণ আমি ওনার পক্ষ থেকে আসা কোনো ধরনের কোনো অ্যাটাকই ফিল করতে পারিনি। এইসব শুনে বাটলারও মাইন্ড টু মাইন্ড কন্ট্যাক্ট করে বলে, হ্যাঁ, সে আমার উপর প্রথমে একটা অ্যাটাক করেছিল, যদিও সেটা অনেক বেশি উইক ছিল। এরপরও সে অ্যাটাক করেছে, কিন্তু আপনাকে এই বিষয়ে আর ভাবতে হবে না, কারণ সেই অ্যাটাকটা এতটাই ক্ষুদ্র যে আমি শুধু আমার হালকা অরা ইউজ করেই সেটা প্রায় নলিফাই করে দিয়েছি। তখনই আমরা বাটলারের নজর থেকে সাইয়ানকে দেখতে পাই। তার পুরো বডি এই সময় গোল্ডেন কালারে গ্লো করছে। এটা দেখে সে সেখানে ভাবতে শুরু করে, সত্যি এটা মানতে হবে যে সে এখানে আমার উপর এমন এক অ্যাটাক করছে যেই অ্যাটাক শুধু সেই পার্সনই ফিল করতে পারবে যার উপর হচ্ছে। এছাড়া আশেপাশের কেউ এই জিনিসটা সেন্সই করতে পারবে না। তাই তো মিস্টার জুমিং এর জামাই সহ এখানে যারা আমাদের কম্পিটিশন দেখছে তাদের মধ্যে কেউ এই জিনিসটা বুঝতে পারছে না যে সামনে থেকে কি মিস্টার সাইয়ান আমার উপর অ্যাটাক করছে কি করছে না। কিন্তু আমার মনে হয় না যে এখানে তিনি যেই অ্যাটাকটা করেছে সেই অ্যাটাক নিয়ে আমার ততটা ভাবতে হবে, কারণ সেই অ্যাটাকটা এতটাই উইক যে আমি এখানে শুধু আমার ইন্টারনাল এনার্জির ফ্লো এদিক ওদিক করেই খুব সহজেই এটা ব্লক করে ফেলতে পারছি। আর আমি যতটুকু বুঝতে পারছি যে তিনি এখানে যেই অ্যাটাকটা লঞ্চ করেছে সেটা পুরোপুরি একজন পার্সনের ইচ্ছা শক্তির উপরই ডিপেন্ড করে হয়। সত্যি এখনের এই সিচুয়েশন দেখে তো মনে হচ্ছে যে তার কাছে এমন কোনো টেকনিকই নেই যার সাহায্যে সে কারোর উপর মাইন্ড অ্যাটাক করতে পারবে। কিন্তু দেখো এরপরও তার কত সাহস। আর এর থেকেও বড় কথা হলো এটা যে সে এখানে নিজেকে যেন ছোট করতে না হয়, তাই এই সব কিছু জানার সত্ত্বেও সে এখানে আমার চ্যালেঞ্জ একসেপ্ট করে নিয়েছে। সে কি ভেবেছে শুধু এখানে আমার অ্যাটাক ব্লক করেই কবিতার মাধ্যমেই আমার বিরুদ্ধে লড়াই করে জিততে পারবে? না, কখনোই না। আমি তাকে আজ এমন এক শিক্ষা দেব যার সাহায্যে সে আর কখনোই নিজের উপর এত বেশি ঘমন্ড করবে না। কারণ দেখো সে কি ভেবেছে এভাবে নিজের বডি থেকে লাইট নিঃসরণ করে আমাকে ডিস্ট্র্যাক্ট করতে পারবে? না, কখনোই না। সে সত্যি অনেক বড় এক বোকা। তাই আজ এইখানে আমি তাকে তার অকাত দেখাবো। এইসব ভেবেই সে এখানে মাইন্ড টু মাইন্ড কন্ট্যাক্ট করে জুমিং এর জামাইকে বলে যে মিস্টার কুই, তাহলে চলুন এখন আমরা আমাদের সেকেন্ড রাউন্ড স্টার্ট করি। এই রাউন্ডে আমাদেরকে তৃতীয় প্যারায় বসন্তকাল উল্লেখ করতে হবে। এইসব শুনে জুমিং এর জামাইও এর জন্য তৈরি হয়ে যায় আর বলে, ঠিক আছে, তাহলে আমি বলছি, আপনি লেখা শুরু করুন। এটা শুনে বাটলার সেখানে লিখতে লিখতে ভাবতে শুরু করে, আমি আমার ফ্যান্টম কিলিং টেকনিকের উপর প্রায় মাস্টারি হাসিল করে ফেলেছি। তাই আমি দেখতে চাই যে তুমি এইখানে শুধু ডিফেন্স করে কতটা সময় টিকতে পারো। এইসব ভেবেই সে সেখানে তার পোয়েম শেষ করে ফেলে আর এরই সাথে সেই কাগজ সামনের দিকে তুলে বলে, আমি আমার কবিতা তৈরি করে ফেলেছি। আর তার এতটুকু বলতেই তার বডি থেকে আবার সেই একই ধরনের ডার্ক অরা রিলিজ হতে শুরু করে। আর এর কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাই সে যখন সেই কবিতা পাঠ করছিল তখন সেই ডার্ক অরা ধীরে ধীরে সাইয়ানের দিকে এগোতে শুরু করে। আর কিছুক্ষণের মধ্যেই সেটা আবার সেই একই রকম বিশাল ইভিল ফেসে কনভার্ট হয়ে যায়। এর মানে এখন এই সময় তার আশেপাশে দুটো ইভিল স্কেলেটন ফেস আছে যেগুলো অনবরত তার চারপাশে ঘোরাঘুরি করছে আর তাকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করছে। এইসব দেখে সেখানের অডিয়েন্সরা বলা বলি করতে শুরু করে যে কি হলো, মিস্টার সাইয়ান এখনো এভাবে এত চুপচাপ কি করে বসে আছে? এর মানে কি ওনার উপর বাটলারের অ্যাটাকের ইম্প্যাক্ট পড়েছে? কিন্তু দেখে তো মনে হচ্ছে না, কারণ তিনি এই সময় যতটা রিল্যাক্স হয়ে বসে আছে ততটা রিল্যাক্স হয়ে তো আমরাও এখানে দাঁড়াতে পারছি না। কিন্তু একটা জিনিস নোটিস করতে পারছি যে 2.5 মিনিট হয়ে গেছে কিন্তু এখনো মিস্টার সাইয়ান কবিতা লেখার চেষ্টাও করছেন না, তিনি শুধু ভেবেই যাচ্ছেন। আর একটা জিনিস কি নোটিস করেছো যে বাটলার এখানে তার পালা আসার কিছু সময়ের মধ্যেই নতুন এক কবিতা তৈরি করে মিস্টার সাইয়ানের উপর অ্যাটাক করে দিচ্ছে, কিন্তু মিস্টার সাইয়ান এই ক্ষেত্রেই অনেক বেশি সময় নিচ্ছে।
এইসব দেখে তো আমার এখানে বাটলারের উপরই অনেক বেশি সন্দেহ হচ্ছে। কারণ সত্যিই আমি জানতাম না যে বাটলার এতটা ট্যালেন্টেড কি করে হয়েছে, নাকি সে শুরু থেকেই এতটা ট্যালেন্টেডই ছিল। তাদের এসব কথা শুনে সেখানে সাইয়ান সেই স্কেলেটনদের দিকে তাকিয়ে বলে, সত্যিই মিস্টার বাটলার, আপনি এখানে আমাকে যেই দুটো স্কেলেটন উপহার দিয়েছেন সেগুলো অনেক বেশি বিউটিফুল। কিন্তু আফসোসের বিষয়, আমার কাছে আপনাকে দেওয়ার মতো এমন কিছুই নেই, কারণ আমি এই ধরনের কোনো মার্শাল আর্ট সম্পর্কেই জানি না। কিন্তু কোনো সমস্যা নেই, আমি আপনাকে এখানে ডিসঅ্যাপয়েন্ট করব না। যেহেতু আমি এখানে চ্যালেঞ্জ গ্রহণ করেই নিয়েছি, সেহেতু আমি এখানে আপনার উপর অ্যাটাক করে না, আপনাকে আমি আমার কবিতার মাধ্যমে হারাবো। আপনি এখানে দেখাবেন আপনার মার্শাল আর্ট টেকনিকের পাওয়ার, আর আমি দেখাবো আমার কবিতার পাওয়ার। এইসব বলেই সে এখানে তার চতুর্থ কবিতা তৈরি করতে শুরু করে দেয়। গাছেরা জানে যে এই সময়টা বসন্তকাল, এই জন্য প্রকৃতিকে স্বাগতম জানানোর জন্য এই ঋতু আমাদেরকে নতুন নতুন ফুল, পাতা এবং কিছু আকর্ষণীয় দৃশ্য উপহার দেবে। আর এভাবেই সে এখানে এক এক লাইন করে তার পুরো কবিতাই আবৃত্তি করে দেয়। তাকে এভাবে কবিতা আবৃত্তি করতে দেখে সেখানে বাটলার অনেকটা শখ হয়ে ভাবতে শুরু করে, সত্যি আমি জানতাম যে এই কম্পিটিশনটা অতটাও সহজ হবে না, কিন্তু আমি কখনোই ভাবিনি যে এই সিচুয়েশনেও মিস্টার সাইয়ান এতটা শান্ত থাকতে পারবে। কিন্তু কোনো সমস্যা নেই, যেহেতু এখানে তার কাছে অ্যাটাকের মতো তেমন কোনো স্কিলই নেই, সেহেতু সে হাজার চেষ্টা করেও এখানে আমাকে হারাতে পারবে না। এইসব ভেবেই সেও সেখানে তার কবিতা আবৃত্তি করে ফেলে। আর এরই সাথে আবার সাইয়ানের উপর তার ফ্যান্টম কিলিং টেকনিক অ্যাক্টিভেট করে দেয়, যার জন্য এইবার সেই ডেভিল ফেসগুলোর কালার আরো অনেক বেশি গাঢ় আর ঘন হয়ে যায়। আর এইভাবেই এক এক করে 7, 8, 9 অনেকগুলো রাউন্ড তারা খেলে ফেলে। আর এর প্রতিটা ধাপেই বাটলার সাইয়ানের উপর তার ফ্যান্টম কিলিং অ্যারে অ্যাক্টিভেট করতে থাকে, যার জন্য এক এক করে এই সময় সাইয়ানের উপর অনেকগুলো ঘোস্ট ফিগার অ্যাক্টিভেট হয়ে যায়। আর এই সব কিছু দেখে সেখানের অডিয়েন্সরা বলা বলি করতে শুরু করে দেয় যে সত্যি এটা তো মানতেই হবে যে বাটলার কোনো সাধারণ পার্সন না, কারণ যখনই এখানে ওনার পালা আসে তখনই তিনি কোনো সময় নষ্ট না করেই নিমিষের মধ্যেই এক নতুন শ্লোক তৈরি করে ফেলে। আর এরই সাথে এই কম্পিটিশনটাকেও কন্টিনিউ করতে শুরু করে দেয়। কিন্তু অপর পাশে মিস্টার সাইয়ান পুরোপুরি উল্টো, তিনি এতটা সময় শুধু এখানে তার সকল অ্যাটাক সহ্যই করে যাচ্ছে, ফাইট ব্যাক করার মতো কোনো অ্যাবিলিটি নেই, যার জন্য তিনি এখানে বড় ফাঁসা ফেসে গেছে। তাই এখন এখানের সিচুয়েশন দেখে তো এই জিনিসটা বললে ভুল হবে না যে আজ এখানে বাটলার মিস্টার সাইয়ানকে অনেক খারাপভাবে হারাবে। তারা যখন এই সব কিছু বলছিল তখনই আমরা সেখানে সাইয়ানকে দেখতে পাই। তাকে দেখে মনে হচ্ছে যে সেই সকল ঘোস্টের প্রেসারের জন্য সে অনেক বেশি এক্সজস্ট হয়ে গেছে। কিন্তু এই সব কিছুর পরও সে সেখানে তার পালা কমপ্লিট করে ফেলে। আর এরই সাথে সে তার কবিতা আবৃত্তি করে দেয়। আর এরই সাথে ভাবতে শুরু করে যে সত্যি যতটা সময় যাচ্ছে ততটাই সেই ঘোস্টদের প্রেসার বৃদ্ধি পাচ্ছে, যার জন্য এখন তো আমার মাথা প্রচন্ড ব্যথাও শুরু হয়ে গেছে। ধ্যাত্তেরি, আমি কেন আগে থেকেই আরো কিছু কবিতা প্রিপেয়ার করে রাখিনি, কারণ এখন তো আমার ভাবতেও প্রবলেম হচ্ছে। আর পাশ থেকে বাটলার এই সব কিছু দেখে অনেকটা শখ হয়ে ভাবতে শুরু করে যে সত্যিই আমি বুঝতে পারছি না এত কিছু হওয়ার পরও তিনি এখনো কি করে এখানে টিকে আছে। আর সত্যিই তার টাইমিং এর জন্য আমার অনেক রাগ হচ্ছে, কারণ সে পুরোটা সময় চুপচাপ বসে থাকে, লাস্ট মোমেন্টেই কবিতা আবৃত্তি করে ফেলে। আর সামনে থেকে না জানে এই কেমন লাইট অ্যাক্টিভেট করে বসে থাকে, যার জন্য এখন আমি অনেকটা ইরিটেট হয়ে গেছি। আর অনেক সময় হয়ে গেছে যখন আমি আমার ফুল পাওয়ার ইউজ করে এই ফ্যান্টম কিলিং কারোর উপর ইউজ করছি। এতক্ষণে আমি তার উপর 4টা ফ্যান্টম কিলিং এর সাহায্যে অ্যাটাক করে দিয়েছি, কিন্তু এখনো সে এখানে কি করে টিকে আছে, কারণ আমি যেই পরিমাণে এনার্জি ইউজ করে তার উপর সেই অ্যাটাকগুলো করেছি সেগুলো যদি আমি কোনো ইনার ট্রায়ালামের সেকেন্ড লেয়ারের পার্সনের উপরও করতাম তাহলে সেও মেন্টালি অনেকটা ডিস্টার্ব হয়ে যেত। কিন্তু মিস্টার সাইয়ানের সাথে এমনটা কেন হচ্ছে না? আর দেখো, সে এখনো এখানে চোখ বন্ধ করে বসে আছে। নিশ্চয়ই সে এরকমটা এই জন্য করছে যাতে করে সে সেই স্কেলেটনদেরকে না দেখতে পায়। কিন্তু সে কি ভেবেছে, দেখাটাই কি ম্যাটার করে? না,
তাদের ভিজন ম্যাটার করে না, কারণ তাদের অরা থেকে যেই প্রেসার বের হয় সেটা সরাসরি ব্রেনে হিট হয়। তার এইসব ভাবতে ভাবতেই জুমিং এর জামাই তাকে আরো একটা কবিতা তৈরি করে দিয়ে দেয়। আর সেই কবিতা লেখার সাথে সাথেই সে আবার তার ফ্যান্টম কিলিং নামক সেই স্কিলটা সাইয়ানের উপর করে দেয় আর বলে, যাও আর তার উপর চেপে বসো। আর এভাবেই অনেক লম্বা সময় কেটে যায় আর আমরা দেখতে পাই 12, 13, 14, 15 এভাবে করতে করতে 32 পর্যন্ত চলে যায়। আর 32 পর্যন্ত আসতে আসতে পুরো 1 ঘন্টা হয়ে গেছে। আর এই সময় সাইয়ানের উপর 15-16টা ফ্যান্টম কিলিং ঘোস্ট ঘোরাঘুরি করছে, যার জন্য সাইয়ানও সেখানে নিজের উপর অনেক বেশি চাপ ফিল করতে পারে। আর এরই সাথে সে সেখানে একটু ঝুঁকে ভাবতে শুরু করে, 32 নাম্বার কবিতাটা তো আমি কোনোভাবে তৈরি করে ফেলেছি, কিন্তু 34 নাম্বার কবিতাটা আমি কোনোভাবেই তৈরি করতে পারছি না। সত্যি আমি ভাবিনি যে এই কম্পিটিশনটা এতটা টাফ হবে। যদি আমি আগে জানতাম তাহলে আমি কখনোই এর জন্য এগ্রি হতাম না, কারণ যদি আমার ফিজিক্যালি তার সাথে লড়াই করতে হতো তাহলে খুব সহজেই আমি তাকে হারিয়ে এই কম্পিটিশনে জিতে যেতাম। যদিও এতে আমার কিছু প্রবলেম ফেস করতে হতো, এরপরও এটাই আমার জন্য সব থেকে বেশি সহজ হতো। কিন্তু হ্যাঁ, এটা তো মানতেই হবে যে বাটলার আর জুমিং এর জামাইয়ের ভেতরও ট্যালেন্ট আছে। তাই তো তারা এখানে যখনই তাদের পালা আসে কোনো সময় নষ্ট না করেই তৎক্ষণাৎ নতুন এক কবিতা আবৃত্তি করে ফেলে। আর অপর পাশে বাটলার এই সব কিছু দেখে অনেক বেশি পেরেশান হয়ে ভাবতে শুরু করে যে না, এটা কি করে হতে পারে, আমি তার উপর কতবার আমার ফ্যান্টম কিলিং টেকনিকটা অ্যাক্টিভেট করেছি, আর এই সময় তার মাথার উপরও আমার কতগুলো ঘোস্ট ঘোরাঘুরি করছে, এরপরও সে কি করে শান্ত হয়ে এখানে কবিতা আবৃত্তি করতে পারে, এটা তো ইম্পসিবল। এইসব ভাবতে ভাবতেই সে সেখানে থক্কাতে শুরু করে। আর থক্কাতে থক্কাতেই সে সেখানে জুমিং এর জামাইকে ডাকতে শুরু করে। আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পাই সাইয়ানের উপর থেকে সেই সকল ঘোস্ট বডি ধীরে ধীরে ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে। এটা দেখে সাইয়ানও সেখানে অনেকটা শক হয়ে ভাবতে শুরু করে, কি হঠাৎ করে আমার উপর থেকে সকল ফ্যান্টম কোথায় চলে যাচ্ছে, এর মানে কি বাটলার বেহুশ হয়ে গেছে, নাকি সে তার ইন্টারনাল এনার্জির উপর থেকে নিজের কন্ট্রোলই হারিয়ে ফেলেছে। হ্যাঁ, এটা তো হওয়ারই ছিল, কারণ আমি এত লম্বা সময় ধরে আমার ট্রিবুলেশন অফ বুদ্ধিস্ট লাইট তার উপর থ্রো করছি। এরই জন্য সেই ফোর্স ব্লক করার জন্য তাকে এক্সট্রা ইন্টারনাল এনার্জি খরচ করতে হচ্ছিল। নিশ্চয়ই সেই সব কিছুর চক্করেই সে এখানে এতটাই এক্সস্ট হয়ে গেছে যে সে নিজের ভেতরের ইন্টারনাল এনার্জি আর ধরে রাখতে পারছে না। আর এমনিতেও আমি কোনো সাধারণ ওয়ারিয়ার না, আমি একজন ডাবল এস র্যাঙ্কের ওয়ারিয়ার, তাই সে এখানে আমাকে ডিস্ট্র্যাক্ট করার জন্য আমার উপর যতই প্রেশার ক্রিয়েট করুক না কেন, আমাকে তো সে কখনোই হারাতে পারবে না। এরই জন্য এখানে তো তার হার নিশ্চিত ছিল। আর এই সব কিছুর জন্যই আমরা সেখানে জুমিং এর জামাই আর বাটলারের ওয়াইফকে তার দিকে দৌড়ে যেতে দেখতে পাই। এইসব দেখে সাইয়ান সেখানে মনে মনেই একটু হেসে ভাবতে শুরু করে যে হ্যাঁ, আমি যেমনটা ভেবেছিলাম সে পুরোপুরি ভেঙে পড়েছে, এর মানে এখন এখানে শাইন করার পালা আমার। কিন্তু আমি এখানে তাকে যেই পাওয়ার দেখাবো সেটা কোনো ইন্টারনাল অথবা এক্সটার্নাল না, সেটা হবে আমার সাহিত্যের পাওয়ার, যার সাহায্যে আমি এখানে আমার ফাইনাল কবিতা আবৃত্তি করব। এইসব ভেবেই সে এখানে 32 বলেই এক পোজের সাথে তার কবিতা আবৃত্তি করতে শুরু করে দেয়, যে ঝর্ণাবাহী নদী বয়ে যাবে আর জলাশয়ের স্রোত থেকেই অতি শীঘ্রই চাঁদ বেরিয়ে আসবে। আর এভাবেই সে সেখানে আরো কিছু লাইন অ্যাড করে দেয়। আর এই কবিতা সে সেখানে বসে লেখে না, সে সেখানে তার বুদ্ধিস্ট লাইট রিলিজ করতে করতে উড়তে শুরু করে। আর এরই সাথে সে সেই কবিতা জোরে জোরে পাঠ করতে শুরু করে। আর তাকে এইভাবে এরকম কিছু করতে দেখে সেইখানের সকল অডিয়েন্স তার সামনে তাদের মাথা ঝোঁকাতে শুরু করে। হয়তো সে এখানে কোনো ধরনের কোনো টেকনিক ইউজ করেছে, যার জন্য এখানে যতগুলো লো লেভেলের কাল্টিভেটর ছিল তারা সবাই তার সামনে নিজের মাথা ঝোঁকানোর জন্য প্রস্তুত হয়ে গেছে। তারা সেখানে চিৎকার করতে করতে বলতে শুরু করে যে প্লিজ মিস্টার সাইয়ান, এতটা সময় আমি এখানে আপনাকে ছোট নজরে দেখেছি, কিন্তু না, আপনি কতটা মহান তা আপনি এখানে নিজের কবিতার সাহায্যেই প্রকাশ করে দিয়েছেন। তাই প্লিজ আপনি আমাদেরকে আমাদের রুড বিহেভিয়ারের জন্য ক্ষমা করে দিন।
আর এইসব দেখে তো সেখানে ইয়াং রুই অনেকটা শখ হয়ে ভাবতে শুরু করে সত্যি তাকে এখন এখানে দেখে কোনো এক বুদ্ধিস্ট গডের মতো লাগছে। আর এই সব কিছুর জন্যই সেখানে সাইয়ান তাদের পক্ষ থেকে ভরে ভরে অরিজিন পয়েন্ট পেতে শুরু করে। কারোর পক্ষ থেকে অনেক বেশি শখের, কারোর পক্ষ থেকে অ্যাডমায়ারের, আর কারোর পক্ষ থেকে ডিসবিলিভের। আর এখানে সাইয়ানের এই অরিজিন পয়েন্টগুলোর সাথেই এপিসোড এইখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।